দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক গবেষক ডক্টর লুৎফর রহমানের কাছে। স্যার, আবার ফিরে এলাম আপনার কাছে। জি। নাট্যাচার্য সেলিম আল দীন আমাদের বাংলা নাটকের জগতে বা আধুনিকায়নের জন্য সবথেকে বড় যে নাম, যে কিংবদন্তি, তার নামটি শুরুতেই আসে। নাট্যাচার্য সেলিম আল দীন, যাকে আপনি ভীষণ রকম কাছ থেকে দেখেছেন, একজন শিক্ষক হিসেবে পেয়েছেন, আবার একজন কলিগ হিসেবে পেয়েছেন। আজকের এই দিনে এসে তার কোন দিকটির কথা আপনার ভীষণ রকমভাবে মনে পড়ছে? যাকে কখনোই আর পাওয়া যাবে না, তার সৃষ্টিকে আমরা পাবো এবং সেটি আমার ইচ্ছে মতো আমি কাজেও ব্যবহার করতে পারবো এবং তাকে নিয়ে সৃষ্টিকর্ম নিয়ে নানা কথা বলা যাবে, কিন্তু ব্যক্তি মানুষটি আর ফিরে আসবেন না। এটি সবচেয়ে বেদনাদায়ক এই সময় হয়ে ওঠে যখন লিখছি, একটি শব্দ ব্যবহার করতে গিয়ে মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। অনেক দিনই আমি উঠে যেতে থাকি যে স্যারকে একটু জিজ্ঞেস করে আসি। আচ্ছা, এরকম জায়গায় পৌঁছে যাই যখন, তখন কষ্টটা মনে হয় যে এই মানুষটির যে অভাব, অভাব এবং যে শূন্যতাটা, সেটা আসলে কারোরই পূরণ হয় না কখনো। তারপর শিল্পী মানুষ তো আলাদা জিনিস, আসলে যুগে যুগে তো জন্মায় শিল্পীরা, প্রতি বছর তার জন্মায় না। একজন শিক্ষক হিসেবে আপনি তাকে পেয়েছেন, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে নাট্যাচার্য সেলিম আল দীন কেমন ছিলেন? তিনি লিখেছেন তার দিনলিপি নামক বইটির মধ্যে যে ওইখানে একটি গ্রাম আছে গেরুয়া, ওখানে যে জেলেটি মাছ বিক্রি করলো সে তাকে একটি মাছ উঠিয়ে দিয়ে দিল, স্যার এটা আপনার জন্য। দাম দিতে গেলে বলল, আপনি আমাদের নিয়ে এত লিখেন, আমি এই মাছটি দিতে পারবো না। ওর কাছে একরকম, আবার যে ছাত্রটি পরীক্ষায় খারাপ করেছে তার কাছে একরকম। আচ্ছা, আবার আমি তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, আপনার কাছে আরেক রকম, আমার কাছে আরেক রকম। এইভাবেই আসলে আমি মনে করি যে সামগ্রিকভাবে দোষে গুণে উনি এক উদার প্রকৃতির মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন। আর আমি দেখেছি তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে যে স্টুডেন্টদের, তাদের বেশিরভাগই হলো তার চাপ সৃষ্টি করার কারণে, লেখাপড়া করিস না, এই করিস সেই করিস, এইসব কারণে আমার যতটুকু দেখা। তো ফলে ব্যক্তি মানুষ হিসেবে আমি মনে করব যে তিনি বৈষয়িক ছিলেন না, কিন্তু শিল্পের জন্য তার সমস্ত সময়টাই নিবেদিত ছিল। আর কিছু ফিরে মানে সংসারের দিকেও ফিরে তাকাননি বলেই আসলে খুব বেশি মধুর সংসার জীবন ছিল এটাও কেউ দাবি করবে না। ফলে এক ধরনের মানে খেয়ালিপনা তার জীবনের মধ্যে ছিল, সেটি লেখাজোখার মধ্যে পাওয়া যায়। একটি বিষয় নিয়ে 3 বছর ভাবছেন, 3 বছর লিখছেন, কারেকশন করছেন, ওই সমস্ত জায়গাগুলো আসলে অনেক যারা নবিশ লেখক তাকে অনুসরণ করা উচিত বলে আমি মনে করি। আপনি তো নিজেও লেখালেখি করেন, তো সেলিম আল দীনের যে শব্দ চয়ন বা তার যে লেখার ধরন, সেটা কি আপনার লেখার ধরনকে কোনোভাবে প্রভাবিত করেছে? সেটা অংশবিশেষ করেই থাকতে পারে, কিন্তু আমার শব্দ ব্যবহারগুলো আবার ওনার মতো নয়, কারণ উনি আমাদের অভিধানের যে একটি শব্দের যে প্রথম অর্থটা, ওইটি সেলিম আল দীনের ব্যবহারে খুব কম আছে। সেকেন্ডারি যে অর্থটা তৈরি হচ্ছে, ওই শব্দটার প্রতিশব্দগুলো উনি ব্যবহার করছেন, ফলে ভাষার একটু ভিন্নতা তৈরি হয়। প্রচলিত শব্দের জায়গায় নতুন শব্দগুলোর প্রয়োগ আমরা দেখি। তো আমাদের জন্য যেটি সমস্যা, একজন সৃজনশীল লেখকের পক্ষে এই ভাষা রীতিটা ভালো। আবার যিনি একজন গবেষক লেখক কিংবা প্রবন্ধ রচয়িতা, তার প্রচলিত শব্দের বাইরে গিয়ে কাজ করা মুশকিল, কারণ তাকে তার চিন্তা দিয়ে আকর্ষণ করতে হবে মানুষকে। অবশ্যই। আর উনি তার নতুন যে দর্শন, তাকে দিয়ে আকর্ষণ করছেন পাঠককে। দুজনের দুই দিক থেকে স্বকীয়তার জায়গাটাই তো আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য আসলে আমরা যদি এটুকু বলি যে ভাবনাগুলো তো তৈরি করে দিয়ে গেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের বা কিভাবে ভাবতে হবে সেই জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন। শুধু তাই নয়, আমরা যারা ওনার ছাত্র হয়ে নাট্যতত্ত্ব বিভাগে শুরু করি আফসার আহমদ পর্যন্ত, তো উনি আমাদের মধ্যে সিনিয়র ছিলেন, আফসার আহমদ, তারপরে আমি, তারপর আমাদের প্রফেসর হারুনুর রশিদ। তো আমাদের প্রথম 4-5 বছর উনি সাবজেক্ট ঠিক করে দিতেন, আমরা তার উপরে লিখতাম। সাবজেক্ট ওনার মাথার থেকে আসতো,
আমরা লিখতাম। আচ্ছা, যেমন আমার প্রথম বই হলো গারদের উপর লেখা। জি, তো সেইটি উনি ঠিক করে দিলেন যে আমরা বিভিন্ন জন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাই, আমাদের দেশের যারা ট্রাইবাল বা নৃগোষ্ঠী মানুষ আছে তাদের নিয়ে আমরা কাজ করি। আমাকে গারদের ওখানে পাঠালো, হারুনুর রশিদ গেল সাঁওতাল এলাকায় রাজশাহীতে, আমাদের আরেকজন ছাত্র প্রথম ব্যাচের ছাত্র সাজ্জাদা হাসান ওকে পাঠালো টাঙ্গাইলে মানদিদের ওখানে। এইভাবে বিভিন্ন জন, আর আফসার আহমদ হলো চট্টগ্রামের চাকমাদের নিয়ে লিখতে শুরু করলেন। সেইটি আমরা একটা সংখ্যায় বিভাগের গবেষণা জার্নালে প্রকাশ করলাম। এই মোটামুটি হারে দেশের বাইরেও খবরগুলো চলে গেল যে এদেরও থিয়েটার কার্যক্রম আছে এবং সেটা বর্তমানে প্রচলিত আছে, এ নিয়ে কাজ করা যায়। জি, এইটা আমরা শুরু করলাম। নতুন নাট্য রীতির প্রবর্তক হচ্ছে সেলিম আল দীন, দ্বৈতাদ্বৈতবাদ। এটা সম্পর্কে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে মূলত কি দ্বৈতাদ্বৈতবাদ? দ্বৈতাদ্বৈতবাদী চেতনাটি তিনি নিজে স্বীকার করেছেন। বৈষ্ণব সহজিয়া মতের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের যে দর্শন অচিন্ত দ্বৈতাদ্বৈত, অচিন্ত যা চিন্তা করা যায় না বা চিন্তার অতীত যে বিষয়গুলো, তো উনি যুক্তি দেখিয়েছেন যে এইটি তো ধর্মদর্শন, আর আমি তো নাট্য দর্শন দিচ্ছি, অতএব অচিন্ত শব্দটা ফেলে দিয়ে দ্বৈতদ্বৈতবাদ বলেছেন। অর্থাৎ তার ব্যাখ্যায় তিনি বলেছেন সেটা সর্বসাধারণের জন্য উপযোগী করবার জন্য বলেছেন যে শিল্প মাধ্যমে বা যে শিল্পের মধ্যে বিভিন্ন মাধ্যমের একত্র সমাবেশ আছে সেটি দ্বৈতাদ্বৈতবাদের শিল্প হয়। যেমন একটি নাটকে গল্প থাকতে পারে, গান থাকতে পারে, নাচ থাকতে পারে, তারপরে যেটি আমাদের যেটাকে আমরা তথাকথিত লোক নাটক বলি, এটি আমরা বলি ঐতিহ্যবাহী নাটক, আমাদের ঐতিহ্যের মধ্যে এটা আছে, 1000 বছরের অধিককাল ধরে আছে, আর সেজন্যই আমরা এটাকে ঐতিহ্যবাহী বলি, লোকনাটক বলি না। লোকশব্দটি তা পাশ্চাত্য আমাদের উপহার দিয়েছে, অতএব আমরা সেটা গ্রহণ করে খুব পুলকিত। কিন্তু কেউ একবার চিন্তা করে দেখিনি ওই শব্দটা দিয়ে ওই শ্রমজীবী মানুষকে তুচ্ছ করা হয়েছে, যে তাদের সংস্কৃতির সঙ্গে আমার সংস্কৃতির একটা দূরত্ব সৃষ্টি করার জন্য এই শব্দটির ব্যবহার। আমরা ওখান থেকে সরে এসে আমরা ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী বলি। তা আমাদের সেই নাট্য সাহিত্যের মধ্যেই এই উপাদানগুলো সত্যি সত্যি আছে। এখন আপনি চাইলে এই শীতের মধ্যে যে কোনো বাংলাদেশের গ্রামে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওখানে যদি কোনো পালা উপস্থাপন হয় তার মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যগুলোই আছে, কিন্তু সেটা আমি দেখছি নাটক হিসেবে, কেউ আবার দেখছে পালা হিসেবে, কেউ দেখছে আধ্যাত্ম সাধনার একটা পথ হিসেবে। গাজীর গান, গাজীর গানের আধ্যাত্মিকতা আছে, মানে অর্থাৎ গাজীর যে কৃতিত্ব বা কীর্তি সেই সব কথা ওখানে আছে। তো আবার যদি আপনি দেন মনসার পালায়, সেখানেও দেখতে পারবেন চণ্ডীর পালা এদেশে হয়। আমাদের এখানে নওগাঁ অঞ্চল এবং জয়পুরহাটে এই চণ্ডীর পালা পরিবেশিত হয় এখনও। এইসব কিছু থেকে আসলে উপাদানগুলো তিনি গবেষণার মাধ্যমে, তার যে পিএইচডি থিসিস ছিল মধ্যযুগের বাংলা নাট্য নামে প্রকাশিত হয়েছে, ওর মধ্যে তিনি দেখেছেন যে এই উপাদানগুলো নিয়েই আমাদের বাংলা নাটক। তিনি সেইটাই চর্চা করেছেন সারা জীবন ভরে। ওই জায়গা থেকেগুলোকে আধুনিকায়ন করবার চেষ্টা করেছেন, এই যুগের কাহিনী ওই ফর্মের মধ্যে দিয়ে উপস্থাপন করে সেইখানে কিছু নতুনত্ব নিয়ে আসা। যেমন পয়ার ছন্দ না লিখে তিনি গদ্য ছন্দে লিখলেন, আবার ওই সমিল সঙ্গীত না লিখে তিনি এই গদ্য কবিতার স্টাইলে সঙ্গীত লিখে সুর করলেন। কিন্তু সব কিছুই থাকলো, সব উপাদানগুলোই থাকলো, কিন্তু আমরা নতুনভাবে তাকে আবিষ্কার করলাম, দেখলাম। তার মানে সহজ কথায় হচ্ছে যে কোনো একটি শিল্প আঙ্গিকের মধ্যে যদি অন্যান্য আধুনিককালে যে শ্রেণীকরণ আছে সেই শ্রেণীর সকল শিল্পকর্মের উপস্থিতি খুঁজে পাওয়া যায় কিংবা একাধিক পাওয়া যায়, তাহলে দুইয়ের মধ্যে এক, দ্বৈত দুই কিন্তু এক, এই অর্থে দ্বৈতাদ্বৈত। যেমন আপনার চিত্রকলার বিষয়ে সেলিম আল দীনের নাটক আপনি পাবেন, কারণ আমরা দেখেছি তার মৃত্যুর পরে তার নাটকগুলো নিয়ে ছবি আঁকার একটা কম্পিটিশন করেছিল সিএ টিম। তো সেইখানে এই চিত্রগুলো তার কথা দিয়ে অঙ্কন করা আছে, সেইটা দেখে দর্শকের চোখের মধ্যে ওই চিত্রকল্পগুলো ভেসে ওঠে। আর
তখন সে শোনে এবং দেখে, দুটি কাজই বাহ, একসঙ্গে করে। কি চমৎকার করে বললেন কথাটা। এই হচ্ছে তার কাজ আর কি। আমি একটু জানতে চাইবো যে নাট্যাচার্য সেলিম আল দীন এখনো আধুনিক এবং এখনো পর্যন্ত সমসাময়িক, তাকে নিয়ে নতুন যারা কাজ করছে, নতুনদের মধ্যে আসলে তার প্রভাবটা কেমন ভাবে দেখেন? অনেকেই করছে যারা হয়তো এখনো সেই অর্থে খ্যাতিমান নয়, কিন্তু নাটকের যে কাজ হিসেবে যারা নাট্য চর্চা করে তাদের মধ্যে তারা পরিচিত, বিশেষ বৈশিষ্ট্য অনেকেই অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু আছে, তারপরে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও কিছু কিছু চর্চা হচ্ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগও চর্চা করছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তার ছাত্ররা যেখানে যেখানে আছে সেখানে সেলিম আল দীন কোনো না কোনোভাবে বেঁচে আছেন। সেটি নাট্য নির্দেশনার ক্ষেত্রে হোক, রচনার ক্ষেত্রে হোক, কিংবা দর্শনগত দিক থেকে হোক, এইটি। কিন্তু তারা তাদের মতো করে ভাবছেন, অনেকে আবার আলাদা হবার চেষ্টা করছেন, যেটা হয়ে থাকে। যোগস্রষ্টা লেখককে এক একজন এক একভাবে নিবে, এটাই স্বাভাবিক। এবং সেখানে মন খারাপ করার কিছু নেই, অতি উৎসাহেরও কিছু নেই। এই দুটোই সত্য, যে কারোর মনে হবে যে আমি এই পথেই যাব, কারোর মনে হবে যে আমি একটু ডানে সরে যাব। মানে এক একজন তার জায়গা থেকে আসলে তাকে আবিষ্কার করেছেন। হ্যাঁ, তবে আমরা যারা এই যে ডিপার্টমেন্টগুলোর কথা বললাম, এই ডিপার্টমেন্টগুলোতে যারা পড়াচ্ছেন, তারা আসলে আমাদের বাংলা নাটকের যে ইতিহাসের থেকে পুনরুদ্ধার আমরা করেছি, আমরা এখন ইউরোপের নাট্যতত্ত্বের উপর নির্ভরশীল নই, এই চর্চাগুলো আসলে কম বেশি হচ্ছে। প্যারালালি দুটোই চলছে, কিন্তু প্রাধান্যটা পড়ছে নিজেদের দিকে, জি, নিজেদের ঐতিহ্যের দিকে। কোনো একটি নাটককে মঞ্চ উপযোগী করে তোলবার জন্য সেলিম আল দীন আসলে মূলত কি করতেন? মানে তার ভাবনার জায়গাটা কেমন থাকতো? ভাবনার জায়গাটা তো নানা রকমের হতে পারে। যেমন তিনি নাটক নির্দেশনা দিলেন, জি, তিনি নির্দেশক নন, তার সমস্ত নাটকই প্রায় বেশিরভাগ নাটকই নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশনা দিয়েছেন। নাটক লেখার আগে তিনি তার সঙ্গে বসতেন, পরামর্শ করতেন। নাটক লেখা শেষ হয়ে গেলে প্রথম রিডিংটা ওখানে হতো, আবার ওখান থেকে যে মন্তব্য আসতো কারেকশনটা করতেন, নাটক আবার মঞ্চে তিনি উপস্থাপন করেছেন। কিন্তু ডিপার্টমেন্ট খোলার পরে শিক্ষা দিতে গিয়ে তো তাকে অবশ্যই একজন মানুষ খুঁজে বের করতে হলো, যে কেউ ডিরেকশন দেবে, কেউ লিখবে, কেউ অভিনয় করবে। আমাদের ক্ষেত্রে সেইটা তো অভাব, 4 জন মাত্র শিক্ষক নিয়ে আমরা শুরু করলাম। তো সেই ক্ষেত্রে তাকে ডিরেকশন দিতে হতো। প্রথম দিকে দেখা যেত যে মোটামুটি তিনি একটু শেকি অবস্থায় কাজগুলো করছেন। আচ্ছা, কিন্তু একটি বলবো আমি, একটি তার নাটকের প্রযোজনা, সেটি হলো দেওয়ানা মদিনা, ময়মনসিংহ গীতিকার পালা। সেইটা উপস্থাপনা করতে গিয়ে তিনি প্রথম আবিষ্কার করলেন যে মঞ্চ ব্যবস্থাপনা একটা আলাদা বিষয়। আমি নিজে খেয়াল করেছি যে পাশে বসে থেকে সারাদিনই বসে থাকতাম তার কাজের সঙ্গে। তো হঠাৎ করে দেখা গেল যে সকল পারফর্মারের কাঁধে একটা করে ওড়না, বিচিত্র কালারের ওড়না চলে আসলো। আচ্ছা, অর্থাৎ নাটক যে একটা কালারফুল বিষয়, মঞ্চটাকে যে আরও ডেকোরেটিভ করার দরকার আছে, সেইটা এই ওড়না দিয়ে তিনি কাজটি করে ফেললেন। বাহ, তো করে ফেললেন। আমি তখন প্রথম থেকে আমার মনে হলো যে এটি কি বাড়তি একটা জিনিস, অসুবিধা হয় ছেলে মেয়েদের। কিন্তু ধীরে ধীরে দেখা গেল যে আমাদের দেশের মঞ্চে এখন প্রায়ই এই কাজটি করছে, করা হয়। হ্যাঁ, কিন্তু ওটা উনি ওখানে করলেন। জি, মারমাদের একটি উপকথা তার নাটক আছে, রূপকথা। সেটি হলো একটি মারমা রূপকথা নামেই প্রকাশিত বই। ওইটার যখন কাজ শুরু হয় তখন তিনি বাঁশের কঞ্চি, ওই 2.5-3 ফিটের মতো বাঁশের কঞ্চিগুলো, ওইটা দিয়ে গুহা তৈরি করলেন এই অবস্থা। জি, তো প্রথম দিকে যারা পারফর্মার ওরা অভ্যস্ত হয়ে উঠলো না। একটা সময় এসে দেখা গেলো যে ওটা ওদের নেশার মতো কাজ করছে ওদের মধ্যে, কিন্তু দূর থেকে মনেই হচ্ছে যে অনেক দীর্ঘ একটা গুহার ভিতর থেকে একটা মানুষ বেরিয়ে আসছে।
এই কাজগুলো তার আমি মনে করব যে মানে সৃষ্টিশীল মানুষের ভাবনাগুলোই আসলে তাকে আলাদা করে রাখে এবং সেই জায়গাতেই নাট্যাচার্য সেলিম আলদিন আমাদের সবার কাছে প্রিয়, সবার কাছে আলাদা, এবং তাকে নিয়ে কথা বলতে গেলে আসলে এত অল্প সময়ে নিয়ে আসা একেবারেই সম্ভব না। তারপর আপনি আজকে আমাদের আয়োজনের সময় দিয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, দর্শকদের এবং এই টেলিভিশন কর্মকর্তাদের। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নূর টাওয়ার, 110 বীরত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ইতালীয় শিল্পী ও বিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চির একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কর্তৃপক্ষের হাতে নীরবতার মতন ধারালো অস্ত্র আর নেই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।